আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি শিমুল ফুল। লিখেছেন জাকিয়ার সুলতানা ঝুমুর। মুন্নি পুষ্পর সাথে ঘুমাতে আসে। তাদের সবার সন্দেহ হচ্ছে পুষ্প আবার পালিয়ে যায় কি না। পুষ্প সোজা হয়ে শুয়ে আছে, মোটেই কাঁদছে না। মুন্নি পাশ ফিরে বলল, সবাই তোর ভালো চায় পুষ্প, আব্বা আমার উপর রাগ করিস না। পুষ্প ভাবলেশীনভাবে বলল, রাগ করি না আপা, আমারই ভুল ছিল। মুন্নি লাইট অফ করে ডিম লাইটটা অন করে। পুষ্পকে জড়িয়ে ধরে বলল, সাফরিনরা আমার শ্বশুরবাড়ির মানুষ, তারা যদি এসব কথা শুনে তাহলে আমাকে খুব কথা শোনাবে বোন। তুই প্লিজ আর ওদিকে যাস না যেন। পুষ্প কাটকাট গলে বলল, যাব না। মুন্নি আবারও কিছু একটা সেটা বলল। এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তার গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে পুষ্প দুই ঠোঁট ফাঁকা করে কয়েকবার ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। তারপর হঠাৎ করে ঠোঁট উল্টে কেঁদে দেয়। শব্দ হবার ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরেছে। কাঁদছে কিন্তু শব্দ হচ্ছে না। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নিঃশব্দে কান্না কে এতটাই কষ্ট। আহা শিমুল, আমার পাগল শিমুলকে বুঝি পাওয়া হলো না। পুষ্পর বুকে কি যন্ত্রণা, মনে হচ্ছে কেউ বসে বসে সুই দিয়ে খোঁচাচ্ছে। তার শিমুলকে ভুলে যেতে হবে এটা ভেবেই পুষ্পর দম আটকে আসে। ওই রাগী মানুষটা যে খুব ভালোবাসে তাকে, তাকে নিয়ে তার কত স্বপ্ন দেখা হয়ে গেল। শিমুল যদি শোনে তার পুষ্প আর তাকে ভালোবাসে না, কাছে আসবে না, তাহলে তো পাগল হয়ে যাবে। পুষ্প তো জানে রাগী মানুষটা তাকে কতটা ভালোবাসে। পুষ্প নিজেই বাঁচতে পারবে না। পুষ্প ভাবে, আব্বা আম্মা যদি একটু বুঝতো তাহলে আমার শিমুলকে নিয়ে সুখে সুখে জীবনটা কাটাতে হতো। এখন কি হবে পুষ্পর? শিমুল ছাড়া এই জীবনে বেঁচে থাকা তো লাশ হয়ে যাবে। যতবার ভাবে শিমুলকে ভুলে যেতে হবে ততবারই বুকে ব্যথা হয়। পুষ্প ছটফট করে বিছানা থেকে উঠে ফ্লোরে বসে দুহাত দিয়ে চুল টেনে ধরে। সারা শরীরে ব্যথায় নীল হয়ে আছে। এত যন্ত্রণা সুখের হতো যদি শিমুল তার হতো। সারা শরীরে মরণ ব্যথা নিয়ে পুষ্প হাতের উপরে মাথা রেখে ফ্লোরে শুয়ে পড়ে। শিমুলকে ভুলে যাওয়ার অসম্ভব। বিড়বিড় করে বলল, শিমুল দেখো না আমার কত কষ্ট হচ্ছে, তোমার ফুলটা কষ্ট পাচ্ছে। তুমি কই গো শিমুল? হই শিমুল, কিভাবে ভুলবো তোমায়? এত ভালোবাসার মালা কিভাবে আমি ফিরিয়ে দেব? তোমাকে ছাড়া বাঁচব না, একদম মরে যাব। এই এত এত বিষমাখা ব্যথা নিয়ে তোমার ফুল বাঁচতে পারবে না, মরে যাবে। পুষ্প জানতেও পারল না জানালার ওপাশে তার শিমুল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তিয়াস রাস্তার পাশে চুপচাপ বসে আছে। শিমুলকে অনেক চেষ্টা করেও বাড়ি নিতে কিন্তু পারল না। শিমুল ওই জায়গায় নড়ছে না একটুও। রাত 2টো বেজে গেছে। শিমুলের দাদা মজিব হাওলাদার কয়েকবার ফোন দিয়েছে শিমুলকে, শিমুল রিসিভ করেনি। দুনিয়ার সব কিছু বৃতৃষ্ণা লাগছে। সে কখন থেকে শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করছে। নাকে পাটাটা ফুলে ফুলে চোয়াল শক্ত হচ্ছে। শ্বাসপ্রশ্বাস চলছে দ্রুত গতিতে। হালকা কালচে ঠোঁটে মৃদু কাঁপছে। গভীর চোখ দেখছে ছলছল। পুষ্পকে করা প্রতিটা আঘাত, পুষ্পের করা আর্তনাদ শিমুলের অন্তরে পুড়িয়ে দিয়েছে। বুক হয়ে গেছে রক্তাক্ত। কালকে থেকে পুষ্প শুধু মার খেয়ে যাচ্ছে। এই এতটুকুনি শরীরে এত মার সহ্য হচ্ছে, কষ্ট পাচ্ছে না। শিমুল পুষ্পদের বিল্ডিংয়ের দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, জান তোর কি খুব কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে? আমারও ব্যথা হচ্ছে। তোর সব ব্যথা আমার হোক, তুই কখন আমাকে ছেড়ে যাস না। কিন্তু তুই যে বললি সব শেষ করে দিবি। পুষ্প, কিভাবে বললি আমাকে ভুলে যাবি? একবারও ভাবলি না আমি তোকে ছাড়া থাকতে পারবো না? তুই কি মনে করিস রাগী শিমুল ভালো না? পাষাণ সন্ত্রাস। সবাই রাগী শিমুলকে দেখে, কেউ শিমুলের ভেতরে নরম তুলোটাকে দেখে না। মিজান শেখের উপর তার খুব রাগ হয়। এইভাবে মারতে হয়, জোর করিয়ে ইমোশনাল টর্চার করিয়ে। ঠিকই পুষ্পর মুখ থেকে না বের করলো। শিমুল সিদ্ধান্ত নেয় কালকে সকালে তার আব্বাকে পুষ্পের কথা বলবে। মিজান চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে। পুষ্প ভুলে যাবে বলুক আর যাই বলুক, শিমুল কি বলতে পারবে ভুলে যাবে, ছেড়ে ছেড়ে দিবে? এত সস্তা? এত বছরের অপেক্ষা কি বৃথা যাবে? কখনোই না। তার শিমুল গাছে যে ফুল ফুটেছে তা এত সহজে নেতিয়ে পড়তে দিবে না। শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু যদি দেখা পেত। শিমুল হেঁটে তিয়াসের কাছে যায়। তিয়াস, দেখা করার ব্যবস্থা করে দিতে পারবি? তিয়াস উঠে দাঁড়িয়ে বলল, এখন কিভাবে দেখা করবি? এমনি কত মার খেয়েছে, এখন যদি তোকে দেখে তাহলে আবারও মারবে।
শিমুল বোঝে, কিন্তু মনটা যে বুঝতে পারে না এত বড় ছেলের এই পাগলামি মানা যায়। প্রেমিকের বয়স দেখে তো আর পাগলামো আসে না। প্রেমিকের মন যে বড়ই অবাধ্য। ইতিমধ্যে শিমুল 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। বুকটা এত পুড়ছে, শিমুল হাত দিয়ে মাথা চুল খামচে ধরে। রাত 3টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পুষ্পর মুখটা দেখে। শিমুল শান্ত হয়ে শুয়ে অশান্ত মন নিয়ে সকাল হবার অপেক্ষায় থাকে। মজিদ হাওলাদার কানে মন্টুর কথা ঠিকই দেয়। সন্ধ্যায় এসে বলল, দাদা একটা কথা ছিল। মন্টুর কথা ছিল মানে গুরুত্বপূর্ণ কথা। মজিদ চোখ তুলে তাকাই বলল, বলতে থাক। শিমুল ভাইজান রাতে দিনে খালি ওই পশ্চিম পাড়ায় যায়। মজিদ হাওলাদার কপাল কুঁচকে যায়। কেন যায় তা তো জানি না, তবে আবার কয়েকদিন দেখেছি। কালকে দেখা জিগাইলাম, কয় তিয়াসের কাছে যায়। মজিদ হাওলাদার কিছু বললেন না, তাকিয়ে থাকে। সারাদিন রাতে শিমুল আর তিয়াস একসাথেই থাকে। এত রাতে আবার দেখা করার কি কারণ থাকতে পারে? নাকি শিমুল মেয়ে ঘটিতে কোনো বিষয় জড়িয়ে গেছে? না, এবার শিমুলের বিয়ে নিয়ে আলাপ করাই দরকার। বয়স তো আর কম হলো না। কয়েকদিন আগে নির্বাচনের কাজে শিমুল ঢাকা তাদের উপজেলার এসপি ইউসুফ আবদুল্লাহ সাহেবের কাছে গিয়েছিল। তগড়া যুবক শিমুলের এমপির খুব মনে ধরেছে। কথাবার্তায় শিক্ষিতের ছোঁয়া, কথার মাঝে তেজ রেশ বিদ্যমান। এই আলাদা ব্যক্তিত্বের অধিকারী শিমুলকে এমপির মতো লোক নিজের ভাগিনীর জন্য পছন্দ করে ফেলেছেন। মজিদ হাওলাদার কাছে ফোন করে কথাটা জানিয়ে দেয়। মজিদ হাওলাদার যেন আকাশের চাঁদ পেয়ে যায়। এমপির সাথে আত্মীয়তা করা মানে এলাকায় তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হওয়া। সবসময় এমপি কাছাকাছি থাকা যাবে। তিনি সেদিন আর ছেলে সৈকত হাওলাদার কাছে কথাটা বলেন। শওকত হাওলাদার নিজেও বেশ খুশি। এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতেই পারে না। দুজনেই ভাবল নির্বাচনের পরে কথা এগিয়ে নিবেন। কিন্তু এখন শিমুলে পশ্চিম পাড়ায় যাওয়ার কথা শুনে মনে আলাদা চিন্তা দুলে যায়। মন্টুর দিকে তাকিয়ে বলল, পশ্চিম পাড়ায় কোনো মেয়েটে আছে নাকি? মন্টু খানিকটা ভেবে তারপর বলল, আছে, মিজানের মেয়ে পুষ্প আর তিয়াসের বোন শিলা। মজিদ হাওলাদার নাক ছিটকে বললেন, আমার ভাইয়ের নজর এত খারাপ না যে এমন ছোট লোকের মাইয়ের দিকে নজর দিব। উঁচু বংশ পোলার নজর থাকবে চাঁদের উপর। কিন্তু রাতে যখন শিমুলের বাড়ি ফিরে না, মোবাইলটা রিসিভ করে না, তখন মজিদ হাওলাদারের সন্দেহ হয়। সকালে শিমুল নাস্তার টেবিলে উপস্থিত হয়। সবার খাবার শেষ, তার আম্মা টেবিল গুছিয়ে নিচ্ছে। সারা রাতে জেগে থাকার কারণে শিমুলের চোখ অসম্ভব লাল দেখা যাচ্ছে। রাবেয়া কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে শিমুল মাকে জড়িয়ে ধরে। রাবেয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার আব্বা এত তাড়াতাড়ি উঠলা যে? শিমুল মাথা নেড়ে বলল, আব্বা কই মা? ঘরেই, টেবিলে বস, নাস্তা দেই। এখন নাস্তা করব না, একটা জরুরি কথা বলি, শোনো। কি? শিমুল মুচকি হাসিয়ে মাথাটা দুলিয়ে বলল, মা আমি বিয়ে করব। রাবেয়া বিস্ময় হাঁ করে তাকিয়ে থাকে। কয়েক বছর ধরে বিয়ের কথা বললেও এড়িয়ে গেছে, আর আজকে কিনা নিজে বিয়ে করবে বলছে। ওনার মুখে হাসি ফুটে ওঠে। মেয়ে দেখব? না মা, মেয়ে পছন্দ করে ফেলেছি। রাবেয়া অবাক হয়ে বলল, কাকে? শিমুল মায়ের দিকে তাকিয়ে বলল, পশ্চিম পাড়ার মিজান চাচার ছোট মেয়ে পুষ্প। রাবেয়া যেন অবাক হলো। পুষ্পকে তিনি চেনেন। তার বিয়ের উপযুক্ত ছেলে যে এমন একটা ছোট মেয়েকে পছন্দ করবে এটা ভাবেননি। মেয়ে তো খুব ছোট আব্বা। শিমুল মায়ের হাত ধরে বলল, আমরা দুজন দুজনকে পছন্দ করি মা। রাবেয়া চোখ বড় বড় করে তাকিয়ে ফিসফিস করে বলল, বলিস কি? শওকত হাওলাদার 7 নং ওয়ার্ডের এক সমাবেশে যাচ্ছিলেন। শিমুল তার আব্বাকে দেখে ছুটে সামনে গিয়ে দাঁড়ায়। অকপট সব কথা বলে দেওয়ায় শিমুল নিজের আব্বার কাছে নিজেই বিয়ের কথা বলে একটু লজ্জা লাগে। মাথা চুলকে বলল, আব্বা একটা কথা ছিল। শওকত চোখ তুলে শিমুলের খুব কাছ থেকে দেখে। তার চোখে শিমুল খুব মূল্যবান। শিমুলের মাঝে নেতা হওয়ার সব লক্ষণ খুব স্পষ্ট। তাই তো নিজের হাতে গড়েছেন। শিমুল কিছু বলতে চায় শুনে সোফায় গিয়ে বসেন। শিমুল সামনে দাঁড়িয়ে বলল, আব্বা মিজান চাচার মেয়েটাকে ভালো লাগে। শওকত চোখ খোঁচা করে বলল, ভালো লাগে মানে কি? আব্বা বিয়ে করতে চাই। শওকত হাওলাদার জোয়াল শক্ত হয়ে যায়। এমপির ভাগিনের জন্য এই ছেলেকে পছন্দ করেছে, আর এই কিনা পছন্দ করছে ভাতের হোটেলের মালিকের মিজানের মেয়েকে। অবিশ্বাস্য। ভেবেছিল নির্বাচনের পরে শিমুলকে সব বলবে, কিন্তু তার আগেই যে ছেলে এমন
ছোট লোকের মেয়েকে বিয়ে করার ইচ্ছে ব্যক্তিত্ব করবে, এটা ঘুণাক্ষরে ভাবেননি। কিন্তু এখন উল্টোপাল্টা কিছু বলে শিমুলের মতে খেপানো সারকে রাগিয়ে নির্বাচনে ভণ্ডুলো লাগাতে চাইবেন না। নির্বাচনে শিমুল না থাকলে ব্যাপক ক্ষতি, তাই মাথা খাটিয়ে বললেন, 4 দিন পরে নির্বাচন, এখন এই বিয়ের কথা না হয় পরে বলি আমরা, নির্বাচনের পরে তোমার পছন্দের গুরুত্ব ঠিকই দিব আমি। তিনি এমনভাবে শিমুলকে বললেন যেন শুনে মনে হয় শিমুলের পছন্দ ওনার আপত্তি নেই। শিমুলের মনটা খুশিতে নেচে উঠল, হাসি মুখে বলল, ঠিক আছে আব্বা। শওকত উঠে দাঁড়িয়ে বলল, আর কিছু বলবে? না। শওকত সামনে এগিয়ে যায়। তার আব্বার এই অধঃপতনের কথা শুনলে তোলকালাম করে ফেলবেন। কপালে দুটো ভাঁজ চিন্তায় রেখে ঠেলা সরিয়ে দিল দূরে। শিমুল তার আব্বার ছলছাতারি কিছুই বুঝতে পারে না, ছুটে যায় তিয়াসের কাছে। রাবেয়া দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। পুষ্প সারা রাত ঘুমায়নি, শুধু কেঁদেছে। কিভাবে ভুলবে শিমুলকে, এটার মূল কারণ অতিরিক্ত কান্নার ফলে চোখের পাতা ফুলে উঠেছে। সকালে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। মুন্নি এসে বলল, পুষ্প 9টা বাজে, উঠে যা। পুষ্প ধরফড়িয়ে উঠে বসে। 9টা বাজে, কলেজে যেতে হবে। মুন্নি বোধহয় বুঝতে পারে। সে বলল, আবার বলেছে সপ্তাহে এখানে কলেজে না যেতে। পুষ্প চোখে আবার পানি জমে। কলেজে যাওয়ার পথে শিমুলকে শেষবারে দেখার ইচ্ছা জেগে উঠেছিল। বালিশের কাছে রেখে ওড়নাটা দিয়ে ফোলা চোখে ডোলে মুছে নেয়। মুন্নি সেদিকে তাকিয়ে বলে, এত কাদার কি আছে, এর চোখে জলগুলো এমনি এমনি ফেলছিস, এর চেয়ে ভালো বিয়ে করে সুখে শান্তিতে থাকবি। এর চেয়ে ভালো বিয়ে, কিন্তু সেখানে তো শিমুল থাকবে না। মৌমাছির মতো উড়ে উড়ে ভালোবাসায় শিখাবে না। এত পাগল করা ভালো তো আর কেউ বাসবে না। পুষ্প প্রথম প্রেমের কলি তো সে শিমুলের নামই লিখে দিয়েছিল। তাহলে এর চেয়ে ভালো বিয়ে দিয়ে কি হবে? পুষ্প চোখ ভরে আবার পানি আসে, উঠে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে দেখে মুন্নি নেই। পুষ্প জানালা খুলে দেয়। শিমুল প্রায় জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আহ্লাদ করে এটা সেটা বলতো, কড়া চোখে তাকিয়ে শাসন করত। শিমুল গ্রিলে যেখানে হাত দিয়ে দাঁড়ায়, পুষ্প তার হাত সেখানে রাখে। তার পাগল অসহায় মন ভাবে সে শিমুলকে ছুঁয়ে দিতে পারছে। সামনে তাকিয়ে দেখে সিগারেটের অনেকগুলো ফিল্টার এখানে সেখানে ছড়িয়ে আছে। পুষ্প হঠাৎ করে মনে হয় রাতে শিমুল এসেছিল। এই সিগারেটগুলো হয়তো শিমুলই খেয়েছে। পুষ্প বুঝতে পারেনি। পুষ্প বিছানায় বসে ভাবতে থাকে তার জীবনটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তখনই মিজান হাতে রুটি নিয়ে আসে। পুষ্প বিছানায় বসে পুষ্পর সামনে রুটি ছিঁড়ে মুখে তুলে ধরে। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে দেখে তিনি আলতো হেসে মেয়েকে খাইয়ে দেওয়ার ইশারা করছে। পুষ্প ভেবেছিল তার আব্বা বোধহয় তার সাথে কথা বলবে না, কিন্তু এখন তার আব্বার মুখে হাসির দিকে তাকিয়ে মনে মনে আর তার ভালোবাসায় জীবন্ত কবর দেয়। এই জনমে বাবা হাসুক, পুষ্প না হয় কাঁদল। 9:30টার দিকে শিলা আসে কানে হেডফোন লাগিয়ে। সবাইকে বোঝাচ্ছে সে গান শুনছে। আসলে গান না, শিমুলের ফোন দিয়েছে, লাইনে আছে। সে পুষ্পের সাথে কথা বলতে চায়। শিলা রোকসানা বেগমের সামনে এসে এক কানে হেডফোন খুলে বলল, চাচি পুষ্প কি কলেজে যাবে না? রোকসানা মাথা নেড়ে বলল, না। কেন? রোকসানা বলল, জ্বর ভালো হয় নাই। ওহ, তাহলে আমি একবার দেখা করে আসি, দেখা করতে যাই। এইটা বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা পুষ্পের রুমে চলে যায়। রোকসানাও পিছনে লুকিয়ে লুকিয়ে আসে। কালকে রাতের কাহিনী তিয়াস শিলাকে বলেছে। পুষ্প রুমে গিয়ে দেখল পুষ্প বিছানায় শুয়ে মুখের উপরে ওড়না দিয়ে রেখেছে। শিলা মুখের ওড়নাটা একটানে সরিয়ে দেখল পুষ্প নিঃশব্দে কাঁদছে। শিলা অবাক হয়ে বলল, আল্লাহ, কাঁদছিস কেন? চোখ মুখ ফুলে কি অবস্থা করেছিস? মোবাইলের ওপাশে থাকা শিমুল সব শুনছিল। পুষ্প উঠে বসে বলল, তেমন কিছু না। কলেজে যাবি না? পুষ্প ঠোঁটে মৃদু কাঁপে। শিলা, আব্বা বলছে কয়েকদিন কলেজে না যেতে। শিমুল বলল, শিলা মোবাইলটা পুষ্পকে দে। শিলা এদিক ওদিক তাকিয়ে পুষ্পর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, নে, শিমুল ভাই কথা বলবে। পুষ্পর মনে হলো কথা বলুক, আদর আদর কথা গায়ে মেখে সব ব্যথা জুড়িয়ে নিক। পরক্ষণে বাবার হাসি মুখে চেহারা চোখে ভাসে উঠল। নিজেকে সংযম করে মাথা নেড়ে বলল, না, কথা বলবো না। শিলা বলল, ভাইয়া বলেছে মাত্র 2 মিনিট। পুষ্প কানে হেডফোন লাগিয়ে বলল, হ্যালো। শিমুল চোখ বন্ধ করে অনুভব করল, ভালোবাসি। এই যে পাগল এইভাবে পাগলামি করে, এটা তো পুষ্প সইতে পারে না।
তাই চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমিও খুব ভালোবাসি। দরজার কাছে ছায়া দেখা যাচ্ছে, তার মানে কেউ তাদের কথা শুনছে। সে গোপনে দম ফেলে বলল, আর কখনো ফোন দিবেন না, আজকে থেকে সব শেষ। শিমুল বলল, আমি মরে যাব। পুষ্প নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, বললাম তো, সামনে এসে বল। পুষ্প শিমুলের সামনে কখনো যাবে না। শিমুল তো তার মায়ার বক্স, কাছে গেলেই মায়া আষ্টে পিষ্টে জড়িয়ে নেবে, মাথা নেড়ে বলল, না। শিমুল বলল, জান, প্রেমে এমন বাধা আসে, তাই বলে কি হাত ছেড়ে দিতে হবে? আমরা সব বাধা জয় করে নিব। পুষ্প মন নরম হয়ে যাচ্ছে, ফুপিয়ে বলল, রাখি। শিমুল জলদি বলল, আমি আব্বাকে বলছি, আব্বা নির্বাচনের পরে তোদের বাড়িতে যাবে। পুষ্প কেন জানি বিশ্বাস হয় না। আপনার আব্বা আপনাকে মিথ্যা বলেছে, আপনার মতো বড়লোক আমাদের বাড়িতে আসবে না। আসবে, রাখি। আমার লক্ষ্মী সোনা, একবার দেখা কর, তারপর যা ইচ্ছে তাই বল, প্লিজ জান। আহা, কি আদর! এই আদর মাখা মিষ্টি কথা থেকে বঞ্চিত হতে কার বা ইচ্ছে করে? পুষ্প আর চোখের দরজার দিকে তাকায়। ছাইটা এখনো দাঁড়িয়ে আছে, তার বুকটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা যদি তার আব্বা আম্মা দেখতো, তাহলে এত কষ্ট দিত না। সে বলল, আর কখনো দেখা হবে না। শিমুল গলা এবার কান্না চাপে, কেঁপে ওঠে। ওহ, তুই কি চাস আমি মরে যাই, তাই চাস? শিমুল কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলা শুনে পুষ্পর বুকটা ফেটে যায়। মরে যান, তারপর আর কখনো ভালোবাসবো না। শিমুল স্তব্ধ হয়ে মোবাইলে কানে দাঁড়িয়ে থাকে। পুষ্প ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে দরজায় দাঁড়ানো মানুষটা আস্তে করে সরে যায়। পুষ্প বাতাসে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। পরিস্থিতি পুষ্পকে কি নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে তার শিমুলকে কি কষ্টটাই না দিল। অথচ কেউ বুঝল না পুষ্পের ভেতরটা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কেউ খবর নিল না প্রেমের ভাঙ্গনে পুষ্প নিজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শিলা দাঁড়িয়ে দেখল চোখে জলে শেষ হয়ে যাওয়ার উপন্যাসের শেষ পাতা। কিছু বলতে পারে না, মন্নি চলে আসে। শিলা বাড়ি চলে যায়। 4 দিনে শিমুলের ঘুম খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। কত ভাবে, পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সব রাস্তা বন্ধ। রুকসানা আঠার মতো পুষ্পের সাথে লেগে থাকে। শিমুলের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, পুষ্প, তোকে ছাড়া আমার দুনিয়া ভালো নেই, মরে যেতে ইচ্ছা করে। আমি মরে যাবো রে জান। তো এমন করলে কিভাবে? বিপদে একসাথে লড়তে হয়, ভালোবাসে বাঁচতে হয়। বাঁচতে দিলি না আমাকে। নির্বাচনের দিন সন্ধ্যায় মুন্নি ঢাকা চলে যায়। তাকে বিদায় দিয়ে রুকসানা বাহিরে দাঁড়িয়েছিল, আর পুষ্প ঘরের উধারে চোখে বসে আছে। তখন পাশে চাচি এসে বলল, রুকসানা, খবর শুনেছ? চেয়ারম্যানের পোলার মায়ের আর মরার মতন অবস্থা, সদর হাসপাতালে নিয়ে গেছে।